ইরা তো দৌড়ে গিয়ে নিঝুমকে জাপটে ধরে। তীব্র আর্তনাদেই ডেকে ওঠে বহুমনি। নিঝুমের অন্তরে গিয়ে লাগে সেই ধ্বনি। ঈশানও ভীষণ খুশি, তার চেহারায় তা স্পষ্ট প্রকাশিত। সেও চোখে চোখে অনেক কথা বলেছে, কিন্তু মুখে কিছুই বলতে পারছে না। নিঝুম ইরার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেয়। তারপর ইরাকে শান্ত করে ঈশানের কাছে যায়, আলতো করে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে কিছু কথোপকথন চলে। তার মধ্যেই তুষি দৌড়ে এসে টেনে ধরে নিঝুমের ওড়নার আঁচল। চৌচোরা সরু করে চেয়ে ঠোঁট যুগল কিঞ্চিত উল্টে অভিমানের স্বরে বলে, আম্মা, তুমি ওদেরকে কেন জড়িয়ে ধরছো? কেন আদর করছো? তুমি তো আমার আম্মা। তুমি শুধু আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে, আমাকে জড়িয়ে ধরবে। তুষির কথায় হুঁশ ফেরে সকলের। ইহান, ঈশান আর ইরা সকলেই বোঝার চেষ্টা করে এই পিচ্চিটার সঙ্গে নিঝুমের সম্পর্কটা কি। সে নিঝুমকে আম্মা কেন বলছে। ঈশান খেয়াল করে এই পিচ্চিটা তো তুষি, সোনালির ভাইয়ের মেয়ে। সে তার দৃষ্টি ওদের উপর থেকে ঘুরিয়ে পেছনে তাকায়। পেছনে সোনালি দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে। সোনালির পাশেই দাঁড়িয়ে আছে এক সুঠাম দেহী পুরুষ। ঈশান ভাবলো এটাই হয়তো সোনালির ভাই। এতক্ষণে ইরা, ইহান দুজনের দৃষ্টি ওদের উপর পড়ে গেছে। এই কেসে সমর্পণ নিঝুমকে একা ছেড়ে দিয়েছে, এই জন্য কখনো সমর্পণের সঙ্গে ইহানের আগে দেখা হয়নি। নিঝুমের সঙ্গে এমন সুপুরুষ, তার উপর পিচ্চি মেয়েটার আম্মা ডাক ভীষণভাবে ভাবাচ্ছে ইহানকে। মনের মধ্যে অযাচিত ভয় বাসা বেঁধেছে। এদিকে নিঝুম তখনও তুষিকে মানাতে ব্যস্ত। পিচ্চি মেয়েটার একটু বেশি অভিমান। নিঝুমের ক্ষেত্রে সেটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। এদিকে সোনালি ঈশানকে এখানে দেখে প্রচণ্ড অবাক, সেই সঙ্গে খুশিও হয়। এই কয়দিনে দেখা না হওয়ার বিরহ এক নিমিষেই শেষ হয়ে যায়। সে তৃষ্ণার্থ প্রেয়সীর ন্যায় চেয়ে থাকে ঈশানের পানে। এতক্ষণের হাস্যোজ্জ্বল পরিবেশ, আনন্দের উচ্ছ্বাস সব কিছু যেন এক নিমিষেই রূপান্তরিত হয়েছে থমথমে পরিবেশে। সকলের মধ্যেই পিনপতন নীরবতা। কত শত কথা মনের কোণে চাপা পড়ে আছে, কিন্তু বলার অবকাশ নেই। নীরবতা ভেঙে সমর্পণ বলল, তো নিঝুম এভাবে বসে থাকলে চলবে? ইন্ট্রোডিউস করা ওনাদের সঙ্গে। নিঝুম ঢোক গেলে পরক্ষণে স্মিত হেসে ইরা আর ঈশানের দিকে ইশারা করে বলে, ও ইরা মিস্টার ইহানের বোন, আর ও ঈশান ওনার ভাই। নিঝুম কথা শেষ করে চুপ মেরে গেল। সমর্পণ বিরক্তি মাখা মুখ করে বলল, নিঝুম, শুধু ওনাদের পরিচয় দিলে আমাদের পরিচয় ওনাদের দাও। সমর্পণের এই একটি কথায় ইহান, ইরা, ঈশান তিনজনই উৎসুক হয়ে উঠল। তারা তো এই সময়ে অপেক্ষা ছিল। নিঝুম তো হাত মোচড়াচ্ছে, তা দেখে সমর্পণ ফের বলল, ওকে, আমি দিচ্ছি আমাদের পরিচয়। সমর্পণ সোনালির দিকে ইঙ্গিত করে বলল, ও আমার একমাত্র বোন সোনালী চৌধুরী। তারপর তুষিকে নিচের দিকে টেনে নিয়ে বলল, এ হলো আমার প্রিন্সেস তুষি চৌধুরী। সমর্পণ এবার নিঝুমের দিকে ইঙ্গিত করে যখনই মুখ খুলতে নেবে ঠিক তখনই ওয়েটার মেনু কার্ড নিয়ে হাজির। ওয়েটারকে দেখে সমর্পণ সেদিকে মনোযোগ ঘুরিয়ে নেয়। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। ইহান, ইরা, ঈশান হতাশ হয়। এবারেও জানা হলো না নিঝুমের সঙ্গে সমর্পণের সম্পর্কের পরিসীমা। অনেক চাপা কষ্ট, প্রশ্ন, অনুভূতি, দুঃখ সব কিছুর মধ্য দিয়েই কেটে গেল কিছু মুহূর্ত। এবার নিঝুম বলল তারা এখন উঠতে চায়। ইরা সাথে কেঁদে দেয় অস্বাভাবিকভাবে। নিঝুমকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন আবদার করে বলে, তুমি আমাদের সঙ্গে আমাদের বাসায় যাবে, তোমাকে আর আমি ছাড়ছি না। দেখা যায় এই কথা শুনে তুষি সশব্দে কেঁদে দেয়। কফি শপের অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা একটু অসহ্যকর। পরিস্থিতি সামাল দিতে ঈশান জোরপূর্বক ইরাকে নিঝুমের থেকে ছাড়িয়ে নিল। ইহান তখনও নীরব দর্শক। অবশেষে ইহান দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। তার পক্ষে আর এক দণ্ডও দাঁড়ানো সম্ভব হলো না। যাবার আগে ঈশানকে কড়া আদেশ দিয়ে গেল ইরাকে নিয়ে দ্রুত গাড়িতে ফিরতে। সে অপেক্ষা করছে। ঈশান অনেক কষ্টে ইরাকে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হলো। নিঝুম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সোনালির সমর্পণ এগিয়ে যায় তার নিকট। তুষি নিঝুমের কোলকে এসে দাঁড়িয়ে নাক টানছে। সোনালি নিঝুমের কে ঝরিয়ে ধরে, কাতর কণ্ঠে বলে, সব ঠিক হয়ে যাবে ভাবিমণি, তুমি কষ্ট পেও না। সমর্পণ নিঝুমের মাথায় হাত বুলিয়ে দেয়। নিঝুম সোনালিকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে। মায়ের কান্না দেখে তুষিও আবারও কাঁদতে শুরু করে। রেস্টুরেন্টে সোনালি বেশ কিছুবার নিঝুমকে ভাবিমণি বলে ডেকেছে। এই ব্যাপারটা চোখ এড়ায়নি ইহানের। শুধু
ইহান নয়, ঈশান ইরার নজরেও পড়েছে। সকলের মনেই অজানা আশঙ্কা ডানা মেলছে। ইহানের মনটা সহসা অস্থির হয়ে উঠছে, দিকবিদিক শূন্য মনে হচ্ছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, রন্ধ্রে রন্ধ্রে তীব্র যন্ত্রণার সঞ্চার হচ্ছে। নিঝুমের কণ্ঠ শোনার তীব্র বাসনা যাচ্ছে অন্তরে। ঘড়ির কাঁটায় এখন রাত 12:19। এত রাতে কি নিঝুম বিরক্ত করা ঠিক হবে? ও হয়তো এখন ঘুমিয়ে আছে। 7-5 ভাবতে ভাবতে ইহান নিঝুমের নম্বরে ডায়াল করে। কাজের সূত্রে নিঝুমের নম্বর ইহানের কাছে থাকলেও এই কয়দিনে কখনো দরকার ছাড়া ফোন করেনি ইহান। কিন্তু আজ আর নিজের বেহায়া মনকে সামলাতে অক্ষম হলো। এত রাতে ইহানের ফোন পেয়ে নিঝুম কিঞ্চিত চিন্তিত হয়ে পড়ল। মনে মনে ভাবলো, এত রাতে কেন ফোন দিল? কোনো বিপদ হয়নি তো? নিঝুম চটজলদি ফোনটা রিসিভ করে নিল। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে? খারাপ কিছু কি? আপনি ঠিক আছেন তো? ইহান অধরে স্মিত হাসি টেনে বলল, এখনো তবে আমাকে নিয়ে চিন্তা হয়? নিঝুম আকস্মাৎ হতভম্ব হয়ে পড়ল। নিজের কর্মে নিজেই হতবাক সে। কোনো রকমে আমতা আমতা করেই বলল, একদমই না। ইহান তখনও হেসে চলেছে। যেখানে নিঝুমের কণ্ঠে স্পষ্ট চিন্তায় ছাপ, সেখানে মুখের কথায় কী বা আসে যায়। ইহান দমে গেল না, রসিকতার ছলে বলল, তাহলে তো প্রশ্ন করা কেন? এত রাতে ফোন দিলে এসব বলা স্বাভাবিক নয় কি? হয়তো স্বাভাবিক, নয়তো নয়। মানে? নিঝুমের কণ্ঠে কৌতূহল। ইহান ব্যালকনির গ্রিল ধরে দৃষ্টি নিবদ্ধ করল সুদূর আকাশে। ওপাশে নিঝুম অপেক্ষায়। ইহান দীর্ঘশ্বাস ফেলল, কাতর কণ্ঠে বলল, ফিরে এসো না ঝুম, শেষবারের মতো ক্ষমা চাইছে। 4টা বছর অনেক সহ্য করেছে। তুমি বলো, এখনো কি শেষ হয়নি আমার বাপের বোঝা? ধীরে ধীরে মরছি আমি। তোমায় কষ্ট দিয়ে বিন্দুমাত্র ভালো নেই। ফিরে এসো প্রিয়সী। নিঝুম স্তব্ধ, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, ঠোঁট কামড়ে শব্দ আটকে রেখেছে। ইহানের কাছে সে কিছুতেই নিজেকে উপস্থাপন করতে চায় না। নিঝুম নিজেকে যথাসম্ভব শক্ত করে কাঠিন্য স্বরে বলল, আর কখনো এসব বাজে টপিক নিয়ে ফোন করবেন না। মনে রাখবেন, কাজ ব্যতীত আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইহান হতাশ হয়, কণ্ঠ হাতে নামিয়ে রিন্ডি নিয়ে হঠাৎ প্রশ্ন করে বসে, তোমার সঙ্গে বাচ্চা মেয়েটার কিসের সম্পর্ক? ও কেন তুমি আম্মা বলে? মিস্টার সমর্পণের বোন কেন তুমি ভাবি মনে বলে রাখছে? মিস্টার সমর্পণ কি হয় তোমার ঝুম? নিঝুম এইসব প্রশ্নে ধাক্কা খায়, বিচলিত হয়ে পড়ে। কি বলবে না বলবে ভেবে না পেয়ে খট করে কলটা কেটে দেয়। ধপ করে বিছানায় বসে পড়ে, চোখের পানি মুছে নিয়ে আপন মনে বলে, একদিন আমিও এমন কষ্ট সহ্য করেছি মিস্টার খান, কাছে থেকেও ছুতে না পারার কষ্ট। আর আপনার মনে কি চলছে আমি তা বুঝতে পারছি। শত হলো আপনি আমার একমাত্র ভালোবাসার মানুষ, আমার 3 কবুল বলে বিয়ে করার স্বামী। তবুও দেখুন না, ভাগ্যের কি নির্মম পরিহাস। আপনার করা কয়েকটি ভুলের জন্য আজ আমরা একে অপরের থেকে কতটা দূরে অবস্থান করছি। আপনাকে আমি ভালোবাসি আর সারা জীবন বাসবো, কিন্তু কখনো ধরা দিব না। আপনি আমাকে সেই দিনই ফিরে পাবেন যেই দিন প্রকৃত অর্থে প্রমাণ দিতে পারবেন আমি আপনার কে। সেই দিন ভালোবাসার পরীক্ষা, যেদিন আমি মনে করব আপনি জীবনের এই কঠিন পরীক্ষায় পাশ করতে পেরেছেন, ঠিক সেই দিনই আমি আবার আপনার ঘরে আপনার সঙ্গে আপনার বধূরূপে ফিরে যাব, তার আগে নয়। তার মানে ওই লোকটাই ভাবিমনির হাজবেন্ড আর ওনারাই ভাবিমনির পরিবার? হুম। কিন্তু ওনাকে দেখে তেমন মনে হয় না, তাকে তো খুব বিচক্ষণ পুরুষ বলেই মনে হয়। সবাইকে কি আর বাইরে থেকে দেখে বোঝা যায়? তা অবশ্য ঠিক, কিন্তু তবুও। এখন অবশ্য আগের মতো নেই। নিজেমকে হারিয়ে বেশ বুঝতে পারছে ভুলটা তার ছিল। আসলে আমরা মানুষেরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আশা করছি খুব শীঘ্রই ওদের কষ্টের দিন শেষ হবে। সমর্পণ কিছু একটা ভাবতে বসে। আকস্মাৎ সোনালি বলে ওঠে, আচ্ছা ভাইয়া, সবকিছু যদি ঠিক হয়ে যায় তবে কি ভাবিমনি আমাদের ছেড়ে চলে যাবে? সমর্পণ বোনের মুখের দিকে তাকায়, কি বলবে বুঝতে পারছে না। বোনের কথার মর্মার্থ খুব ভালোভাবে তার কাছে প্রকাশ্য, কিন্তু সে তো নিরুপায়। নিঝুম যেতে চাইলে সে তো তাকে বাধা দিতে পারবে না। আচ্ছা, নিঝুম চলে গেলে তুষির কি হবে? তুষি কি করে মা ছাড়া বাঁচবে? সমর্পণের শঙ্কিত দৃষ্টিতে চোখ মিলিয়ে কান্নারত কণ্ঠে সোনালি বলে,
একজনকে হারিয়ে আরেকজনকে আঁকড়ে ধরে বেঁচে আছি আমরা। এবার সেও যদি চলে যায় তাহলে তো বাঁচা দুষ্কর। সোনালি এক ছুটে চলে যায়। চোখের অবাধ্য পানিগুলো লুকাতে হবে তো। সমর্পণ নীরব দর্শকের ন্যায় চেয়ে চেয়ে দেখে বোনের চলে যাওয়া। তার যে দেখা ছাড়া আর কিছুই করার নেই। সে রাতের পর থেকে নিঝুম বেশ দোটানায় ভুগছে। শত হোক নিজের ভালোবাসার মানুষ নিজের স্বামীর মুখ থেকে অহন আকুতি অনুরোধ শুনে কোনো স্ত্রী কি আর ভালো থাকতে পারে? তার মন প্রতি মুহূর্তে চাইছে ইহানের কাছে ছুটে চলে যেতে, কিন্তু বিবেককে বাধা দিচ্ছে। অভিমান বাঁধ সাধছে, তবু ক্ষীণ ইচ্ছে নিয়ে বেঁচে আছে। ইহান যদি একবার নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আর নিঝুম পিছে ফিরে তাকাবে না, অতীত ভুলে ইহানকে মেনে নেবে। কিন্তু তুষির কি হবে তখন? আর সেই বা তুষিকে ছেড়ে কিভাবে থাকবে? সমর্পণ কি তুষিকে দিতে রাজি হবে? না, আর ভাবতে পারছে না নিঝুম। নিজের ভাবনায় নিজেই হতবাক। এত কিছু সে কি করে ভেবে নিল? পর মুহূর্তে নিজেকে নিজেই ধিক্কার টেনে বলল, ছি নিঝুম, ছি, এতটা স্বার্থপর তুই কি করে হতে পারিস? যারা তোকে নতুন করে বাঁচতে শিখালো, এখন তুই তাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিস? না না, এটা ভুল, এটা অন্যায়। সোনালি বুঝতে পারে নিঝুমের হয়তো মন ভালো নেই। সব কিছুতেই কেমন উদাসীন ভাব। সারাদিনের বেশিরভাগ সময় তাকে আনমনা থাকতে দেখা যায়। এমন মনমরা নিঝুমকে দেখতে একদমই ভালো লাগছে না সোনালির। তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এসে চলে যায় নিঝুমের ঘরে একান্তে কিছু কথা বলতে। ভাবিমণি, আসবো? নিঝুম তখন ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু একটা করছিল। সোনালির ডাকে মৃদু হেসে প্রত্যুত্তর করল, এসো এসো। সোনালি ভেতরে ঢুকে বিছানায় বসে পড়ল। নিঝুম তার কাজ অব্যাহত রেখে প্রশ্ন করল, কিছু বলবে? কি বলবে বলো। তোমার কি মন খারাপ? তুমি কি কোনোভাবে ডিস্টার্ব? নিঝুম চমকে ওঠে, হাতের কাজ ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। একদম সোনালির কাজ বরাবর এসে দাঁড়ায়। সোনালি তখনও উত্তরের অপেক্ষায় চেয়ে রয়েছে। নিঝুম গলা ঝেড়ে পাল্টা প্রশ্ন করে, এমন কেন মনে হচ্ছে? তোমার প্রতিটি কাজে, তোমার মুখ ভঙ্গিতে, তোমার উদাসীনতায় প্রতি মুহূর্তে প্রমাণিত তুমি ভালো নেই। নিঝুম অপ্রস্তুত হয়ে পড়ে। নিজেকে শক্ত রাখতে চেয়েও যেন ব্যর্থ সে। প্রতিটি পদে পদে তাকে হেরে যেতে হচ্ছে কেবল এক ব্যক্তির কারণে। সোনালি নিঝুমকে টেনে তার পাশে বসিয়ে দেয়। নিঝুমের কাঁধে হাত রেখে বলে, তুমি এত চিন্তা করছো কেন ভাবিমণি? আল্লাহ আমাদের যার কপালে যা লিখেছেন তা অবশ্যই কোনো না কোনোভাবে প্রতিফলিত হবেই। সুতরাং এত চিন্তা ভাবনা করে কি হবে? তার চেয়ে যেমন চলছে তেমন চলতে দাও সবকিছু। জানি যতটা সহজে আমি কথাগুলো বলতে পারছি, তোমার কাছে সেগুলো হজম করা অতটা সহজসাধ্য নয়। তবুও বলছি, চেষ্টা করো, তুমি পারবে। আমার মনে হয় তোমার এই মুহূর্তে মাইন্ডটা ফ্রেশ করা প্রয়োজন। তুমি বরং আজ বিকেলে তুষিকে নিয়ে একটু ঘোরাঘুরি করে এসো, দেখবে ভালো লাগবে। নিঝুম এক দৃষ্টিতে চেয়ে আছে সোনালির পানে। সোনালি সাবলীলভাবে তাকে ম্যানেজ করাটা বেশ উপভোগ করছে সে। মেয়েটা সত্যিই অনেক বড় হয়ে যাচ্ছে। কত সহজে কত ভারী ভারী কথা বলতে পারছে। নিঝুম সোনালির চিবুকে হাত রাখে, রসিকতার ছলে বলে, খুব বড় হয়ে গেছো দেখছি, বিয়ে দিতে হবে তো। বিয়ের কথা শুনতে কিঞ্চিত দমে যায় সোনালি। বুকের মধ্যে চাপা কষ্ট অনুভূত হয়। আচ্ছা, তার কপালে কি আদৌ বিয়ে নামক শব্দটির কোনো ভ্যালিউ আছে? তার মন প্রাণ যার জন্য উদাসীন সে তো তার ধরা ছোঁয়ার বাহিরে। ঈশানের সঙ্গে তার কোনো দিনও মিলবে না, এটা সে খুব ভালোভাবেই জানে। তার উপর ঈশানের পরিচয় পাওয়ার পর থেকে সে তো একেবারেই মস্তকে গেঁথে নিয়েছে যে ঈশান তার জন্য নিষিদ্ধ, একেবারেই নিষিদ্ধ। নিঝুম কষ্ট পায় এমন কাজ সে কখনো করবে না। তাই তো সেদিন কফি শপ থেকে ফেরার পর ঈশানের নাম্বার থেকে অগণিত ফোন কল আসার পরেও সে একটি কলও রিসিভ করেনি। এমনকি নিজের মনের কোণে সদ্য জন্ম নেওয়া লুকায়িত অনুভূতগুলিকেও দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টায় আছে। সোনালিকে আনমনা থাকতে দেখে নিঝুম বলে, কি হলো, বিয়ের কথা বলতে এক্ষুনি ভাবতে বসলে নাকি নিজের প্রেমিক পুরুষকে নিয়ে? সোনালি নিঝুমের কথায় বাস্তবে ফিরে আসে। মনের কষ্ট মনে লুকিয়ে রেখে উপরে লজ্জা পাওয়ার ভাব ধরে বলে, আরে ভাবিমণি, কি যে বলো না। আচ্ছা, আমি আসছি এখন।
সোনালি দৌড়ে বেরিয়ে যায়। নিঝুম সেদিকে তাকিয়ে হেসে ফেলে। তার ধারণা সোনালি হয়তো লজ্জা পেয়েছে, কিন্তু সে তো আর জানে না মেয়েটা নিজের মনে এত বড় কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে ঘুরছে। তুষিকে নিয়ে বেশ ভালোই কাটছে আজকের বিকেলটি নিঝুমের। এই তুষিকে সে একদম পিচ্চি বয়স থেকে অনুভব করেছে, মাতৃস্নেহে বড় করে তুলেছে। তুষি নিঝুমের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। কে বলেছে জন্ম না দিলে মা হওয়া যায় না? হ্যাঁ, একদম ভুল বলেছে। জন্ম না দিলেও মা হওয়া যায়। নিঝুম তার জলজ্যান্ত প্রমাণ। তুষি যখন আধো আধো বলিতে প্রথম নিঝুমকে আম্মা বলে ডেকেছিল, সেদিন নিঝুমের মনে হয়েছিল এই মেয়েই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মারিয়ার কবল থেকে মুক্তি পেয়ে 4 বছর আগে যখন সে বেঁচে থাকার ন্যূনতম ইচ্ছেটুকু খুঁজে পাচ্ছিল না, ঠিক তখনই সমর্পণ তার কোলে তুলে দেয় মাসখানেকের জন্ম নেওয়া পিচ্চি তুষিকে। ধীরে ধীরে সমর্পণ নিঝুমকে উপহার দেয় নতুন একটা জীবন, সুন্দর একটা পরিবার। সেই সঙ্গে শেখায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের ক্ষমতা দ্বারা দেশকে রক্ষা করতে। আমার আইসক্রিম খাবো। তুষির ডাকে ধান ভাঙে নিঝুমে। অতীত থেকে বেরিয়ে সে মিষ্টি হেসে চুমু খায় মেয়ের কপালে। আদরে কণ্ঠে বলে, মামুনি, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, বাবা বকবে খুব। না না না, আমি আইসক্রিম খাবো মানে খাবোই। নিঝুম অনেক বুঝেও কোনো লাভ হয় না। তুষি নাছর বান্দা। অবশেষে নিঝুম রাজি হতে বাধ্য হয়। যেহেতু তারও আইসক্রিম ফেভারিট, সেহেতু একটু তো দুর্বলতা থাকবেই। নিঝুম আশেপাশে চোখ বোলায় রাস্তার অপোজিট একটা আইসক্রিম পার্লার চোখে পড়ছে। তুষিকে বলে তার সঙ্গে যেতে, কিন্তু তুষি যায় না। অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরির ফলে ছোট্ট পা দুটো ব্যথা উঠেছে। নিঝুমও আর জোর করে না। ড্রাইভারের সঙ্গে তুষিকে গাড়িতে বসিয়ে রেখে সে যায় আইসক্রিম আনতে। দোকানে ভিড় থাকায় বেশ কিছুটা সময় লেগে যায় নিঝুমের ফিরতে। 2 হাতে দুটো আইসক্রিম নিয়ে বেশ হাস্যোজ্জ্বল মুখে ফিরে আসলো সে। কিন্তু কে জানতো তার এই হাসির স্থায়িত্ব ছিল ক্ষণকালের। নিঝুম গাড়ির দরজা খুলে সিটে বসতে বসতে বলল, এই নাও মামুনি, তোমার আইসক্রিম। আইসক্রিমটি এগিয়ে সামনে তাকাতেই সে বেশ চমকে উঠল। তুষি নেই, কোথাও নেই। নিঝুমের গলায় শুকিয়ে এলো অজানা আশঙ্কায়। সে দ্রুত ড্রাইভারের সিটে নজর বোলালো। মুহূর্তেই নিঝুম হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। ড্রাইভার অস্বাভাবিকভাবে সিটে ঝুলে আছে, গলা দিয়ে ফিনকি ধরে রক্ত ঝরছে, চোখ উল্টে আছে, চেহারা ফ্যাকাশে। নিঝুমের হাত থেকে আপনা আপনি আইসক্রিম দুটো পড়ে গেল। সে দ্রুত সামনের সিটে ড্রাইভারের কাছে গেল। ড্রাইভারের বাম হাত ধরে পালস রেট চেক করে দেখলো সে আর বেঁচে নেই। নিঝুম এখন কী করবে? কোথায় খুঁজবে তুষিকে? তুষিকে কারা নিতে পারে এটা অজানা নয়, কিন্তু তার কী করে উদ্ধার করবে তার মেয়েকে? কী জবাব দেবে সমর্পণকে? বাচ্চা মেয়েটার কোনো ক্ষতি করবে না তো ওরা? আঁতকে ওঠে নিঝুম। এমন অসহায় সে আগে কখনোই হয়নি। এমনকি নিজে যখন মৃত্যুশয্যায় ছিল তখনও এমন লাগেনি। 2 হাতে চুলের মুঠি খামচে ধরে তীব্র চিৎকার করে ওঠে সে। সব কিছু শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে তার, নয়তো নিজেই শেষ হতে ইচ্ছে হচ্ছে। মায়ান বেশ বিরক্ত। সেই সন্ধ্যা থেকে বাচ্চা মেয়েটার প্যান প্যান শুনতে শুনতে তার কান ঝালাপালা। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, মারিয়া, এটাকে এখান থেকে সরা, আমার চোখের সামনে যেন আর না পড়ে, মাথা খারাপ করে দিল। চিন্তা করো না ভাইয়া, ব্যবস্থা করে ফেলেছি, আর কিছুক্ষণ মাত্র, আর তারপর দেখবো ওই অফিসার আর নিঝুম কি করে একে উদ্ধার করে। তিলে তিলে শেষ করব সবাইকে, যেমনটা আমি হচ্ছি তেমনই। সমর্পণ স্ট্যাচু হয়ে বসে আছে। সোনালি সামনে কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে মেয়েটার। আর নিঝুম, সে তো নেই। সে ছুটেছে তার মেয়েকে রক্ষা করতে। নিঝুমের কাছে ফোন এসেছিল, তুষিকে মুক্তি করতে হলে তাকে একান্ত এক জায়গায় যেতে হবে, এবং সেই সঙ্গে মারিয়াদের বিরুদ্ধে তৈরিকৃত পেন ড্রাইভটি ওদের হাতে তুলে দিতে হবে। নিঝুম বিনা বাক্যে রাজি হয়ে যায় ওদের শর্তে। সমর্পণ নিঝুমের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু তাদের সমস্যা আরও বাড়বে, কারণ নিঝুমের ওপর নজরদারি চলছে। বাধ্য হয়ে নিঝুমকে একা ছাড়তে হয় সমর্পণের। এখন শুধু অপেক্ষা আর হতাশা ছাড়া তাদের হাতে আর কিছু করার নেই। এদিকে মারিয়া ইহানকে ফোন করে বলে দিয়েছে তাদের কীর্তিকলাপের কথা। সব শুনে প্রচণ্ড রেগে গেছে সে। মারিয়াকে ফোনের মধ্যে ভয়ঙ্কর কিছু গালি দিতে দেখা যায়। উপাস থেকে শুধু অট্ট হাসির আওয়াজ শোনা যায়। পুরো খান বাড়ি চিন্তিত। এই সেই আস্তানা যেখানে 4 বছর আগে নিঝুমকে আনা হয়েছিল। সেদিন কোনো রকমে প্রাণ নিয়ে ফিরেছিল নিঝুম এখান থেকে, কিন্তু আজকে সে পারবে তুষিকে সুস্থ সবলভাবে সমর্পণের হাতে তুলে দিতে?
নিজেকে নিয়ে বিন্দু মাত্র চিন্তা তার নেই, শুধু তুষিকে ঘিরেই যত টেনশন। আস্থানের সম্মুখে পৌঁছাতেই সদর দ্বার আপনা আপনি খুলে গেল। নিঝুম ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। কিছু দূর যেতেই ধপ করে অন্ধকারে আচ্ছন্ন রুমটি আলোকিত হয়ে উঠল। নিঝুম আশেপাশে চোখ বোলালো। তাকে ধীরে চারিদিকে অনেক সেনা সমস্ত, এরা সবাই মারিয়ার লোক। সেখান থেকেই দুজন এসে নিঝুমের পুরো বডি সার্চ করে গেল, যাতে গোপনীয় কোনো অস্ত্র না থাকে এই জন্য। অতঃপর নিঝুমকে তারা দুজন ধরে একটা রুমের মধ্যে নিয়ে ঢোকালো। সেখানে যেতেই মারিয়া মায়ানের সম্মুখে বলল সে। নিঝুম শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, আমার মেয়ে কোথায়? মারিয়া বাঁকা হেসে নিচে নেমে এলো, একদম নিঝুমের কাছে এসে দাঁড়ালো। অতঃপর অট্ট হাসিতে মেতে উঠল। নিঝুমের রাগ হলো ভীষণ, তবু নিজেকে দমিয়ে রেখে শান্ত কণ্ঠে বলল, এমন অসভ্যর মতো না হেসে আমার মেয়েকে এনে দাও। মারিয়া যেন মজা পেল নিঝুমের কথায়। সে আরও দ্বিগুণ শব্দে হাসতে লাগলো। অবশেষে নিজেকে স্বাভাবিক করে বলল, আগে আমার পেন ড্রাইভ। নিঝুম পেন ড্রাইভটি পকেট থেকে বের করে মারিয়ার হাতে তুলে দিল। মারিয়া সেটাকে মায়ানের হাতে দিল। মায়ান পেন ড্রাইভটি ওপেন করে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক আছে দেখে মায়ান মারিয়াকে ইশারা দেয় তুষিকে দিয়ে দিতে। এই পুচকির ঘ্যানে ঘ্যানে সে চরম বিরক্ত, কিন্তু মারিয়ার মনে অন্য স্বাদ জাগলো। সে তুষিকে ছেড়ে দিল, কিন্তু নিঝুমকে আটকে রেখে। নিঝুমকে একটি চেয়ারে শক্ত করে বেঁধে দিল মোটা রশি দিয়ে। তুষিকে ড্রাইভারের সাহায্যে বাড়ি পাঠিয়ে দিল। তুষি নিঝুমকে এমন অবস্থায় দেখে ভীষণ কেঁদেছে। নিঝুমও চেয়েছে ভয় একটুখানি হয়ে যাওয়া মেয়ের মুখে হালকা চুমু এঁকে দিতে, কিন্তু তাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু তা সম্ভব হতে দেয়নি মারিয়া। তুষিকে পাঠিয়ে দেওয়ার পরপরই উদয় হয় সেখানে আরও দুটি মুখ। তারা আর কেউ নয়, নিঝুমের বাবা আর ভাই। তাদের এখানে দেখে নিঝুম ভেতর থেকে আরও বেশি আহত হয়। তাদের এখানে দেখবে আশা করেনি, কারণ গত দুদিন আগে সে খুব বিচক্ষণতার সঙ্গে পেন ড্রাইভটি ওনাদের কাছ থেকে উদ্ধার করে এনেছে। এর পুরোটা ক্রেডিট অবশ্য সমর্পণকে দিতে হয়, কারণ বুদ্ধিটা সমর্পণেরই ছিল। দারোয়ানকে ঘুষ খাইয়ে রাতের আধারে নিজের বাড়ি থেকে পেন ড্রাইভটি চুরি করে আনে নিঝুম। এই একটা চুরি অনেক দেশকে রক্ষা করতে সক্ষম হতো, যদি না ব্যাপারটা অন্যরকম হতো। নিঝুম ভেবেছিল পেন ড্রাইভ হারানোর পর আহসান সাহেবের সঙ্গে মায়ান মারিয়ার দূরত্ব বাড়বে, কিন্তু না, সে ভুল ছিল। তারপর তারা একত্রে চক্রান্ত করে তুষিকে আটক করে, তারপর নিঝুমের থেকে পেন ড্রাইভ নিয়ে এখন নিঝুমকেও আটক করে। নিঝুম এবার ধরেই নিয়েছে পৃথিবীতে তার যাত্রা মাত্র ক্ষণিকের। তুষিকে ফিরে পেয়ে যতটা না আনন্দিত হয়েছিল চৌধুরী আর খান পরিবার নিঝুমের আটকের খবর শুনে তার চেয়ে চরম মাত্রায় দুঃখিত হয় তারা। ইহান সমর্পণ এবারে আর চুপ থাকতে পারল না। দুজনে একত্রে রওনা হলো নিঝুমকে খোঁজার উদ্দেশ্যে। সেই পুরনো আস্তানা সম্পর্কে সমর্পণ আগে থেকেই অবগত ছিল, কারণ 4 বছর আগে নিঝুমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার শুরু তো এখান থেকেই হয়েছিল। নিঝুমের আটকের খবর জানতে পেরে তারা তুষির কাছ থেকে। বাচ্চা মেয়েটা মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সোনালি ইরা ওকে সামলাতে ব্যস্ত। ঈশান হন্তদন্ত পায়ে পায়চারি করছে। অনিলা খান মোনাজাতে কান্না করছে নিঝুমের সুস্থতা কামনা করে। যতই শক্তিশালী হোক না কেন, একা একটা মেয়ের পক্ষে কখনোই শতাধিক লোকের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, আর যদি থাকে সেটা পূর্ব পরিকল্পিত। নিঝুম একদম স্ট্রিক হয়ে বসে আছে। মনোবল একটুও টলেনি, কিন্তু গায়ের জোন কতক্ষণই বা থাকে। ইলেকট্রনিক শক খেয়ে প্রায় অবস্থা নাজেহাল তার, তবু বাহির থেকে শক্ত থাকার প্রবল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আহসান সাহেব এবং নুহাস নিঝুমের এমন পরিস্থিতি দেখে কষ্ট পেল। তাদের হাতে কিচ্ছু নেই, তারা এখন কেবলই মারিয়ার হাতের পুতুল। এতদিন ওরা মারিয়া মায়ানকে যেভাবে নাচিয়েছে, ঠিক সেভাবেই আর একটা পেন ড্রাইভ তারা এবার ওরা এদের নাচাচ্ছে। যেই পেন ড্রাইভে আছে আহসান সাহেবের মারিয়াদের ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার রেকর্ড, তাই অনিচ্ছা সত্ত্বেও তারা বাধ্য হয়েই এখানে উপস্থিত হয়েছে। আর মারিয়া ইচ্ছে করে নিঝুমকে কষ্ট দিতেই এদেরকে এখানে এনেছে। নিঝুম তখন প্রায় অনেকটাই ঝিমিয়ে পড়েছে। ততক্ষণাৎ ভেতরে প্রবেশ করে ইহান আর সমর্পণ। তাদের হাতে রিভলভার, বাহিরে পুলিশি ফোর্স, সাথে আর্মি ফোর্স, সব রকম প্রোটেক্ট নিয়েই তারা এসেছে। ওদের দেখে মায়ান কিছুটা ভয় পেয়ে যায়, তবু নিজেকে বাহিরে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যায়। মারিয়া ওদের সেনা সৈন্যদের ইশারা করে ইহান সমর্পণের উপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু দেখা যায় ওরা আসার আগেই বাহিরে থাকা ফোর্সদের সমর্পণ ডেকে নেয় ভেতরে। শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ।
এক পর্যায়ে মারিয়া মায়ানকে আটক করতে সক্ষম হয় তারা। মিস্টার আহসান এবং নুহাসকেও আটক করে তারা। কিন্তু বিপত্তি বাজে যখন ইহান সমর্পণ অন্যমনস্ক হয়ে নিঝুমকে খুলতে চায়, তখন আকস্মাৎ একটি ছুরি এসে লাগে। এমার্জেন্সিতে ট্রিটমেন্ট চলছে সমর্পণের। আঘাত বেশ গুরুতর। পুলিশের হাতে আটক হওয়ার পরেও মারিয়া ছলচাতুরি করে যাওয়ার আগে নিঝুম এদিকে শেষ টার্গেট করেছিল, কিন্তু সমর্পণ সেটা লক্ষ্য করে নিঝুমকে আগলে নিচে পিঠ দিয়ে দাঁড়িয়ে যায়। ফলস্বরূপ ছুরির আঘাতে তৎক্ষণাৎ ক্ষতবিক্ষত হয় তার পৃষ্ঠদেশ। সেই মুহূর্তে ইহান আর নিঝুম তাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। খানবাড়ির সকলে উপস্থিত হসপিটালে, সেই সঙ্গে তুষি সোনালিও আছে। তুষি তেমন কিছুই বুঝতে পারছে না, সে শুধু নিঝুমের বুকে ঘাপটি মেরে পড়ে আছে। নিঝুমকে বেঁধে রাখার সেই দৃশ্য তার ছোট মনটিতে গভীর রেখাপাত সৃষ্টি করেছে, যার দরুন সে কোনো মতেই তার মাকে ছাড়তে চাইছে না। কিন্তু সকলের থমথমে মুখ থেকে থেকে কান্নার আওয়াজে ভয় পাচ্ছে তার ছোট্ট মস্তিষ্ক। সোনালি অঝরে কেঁদে চলেছে, যেটা ঈশানের পক্ষে মেনে নেওয়া একদমই সম্ভব হচ্ছে না। কিন্তু সব কথার বড় কথা হলো অনিলা খান অস্বাভাবিকভাবে কাঁদছে। এটা নিয়ে ইরা, ঈশান, ইহান সকলেই বেশ চিন্তিত। তবে সমর্পণের সঙ্গে যে তার কোনো যোগসূত্র আছে এটা তার ব্যবহারে সুস্পষ্ট। নিহানও আছে ওদের সঙ্গে। ভাই বোনের কর্মকাণ্ডে সে ভীষণভাবে লজ্জিত। পিটপিট চোখ মেলে তাকিয়ে সর্বপ্রথম যে নামটি সমর্পণ উচ্চারণ করে তা হলো নিঝুম। চোখ মেলে তার প্রথম প্রশ্ন ছিল, নিঝুম ঠিক আছে তো? নিঝুমকে ঘিরেই তার এত উদ্বিগ্নতা পছন্দ হলো না ইহানের। ইহান তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে যেতে নিয়েছিল। ঠিক তখনই তার পা থেমে যায় নিঝুমের কণ্ঠস্বরে। নিঝুম আকুতি মাখা কণ্ঠে সমর্পণকে ভাইয়া বলে ডাকছে। তার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদছে। উপস্থিত সবাই কিছুটা হতবাক। ইরা, ঈশান, নিহান আর ইহান হতবাক, কারণ তারা এতদিন যা ভেবে এসেছে তা হয়তো সম্পূর্ণ ভুল এটা ভেবে। আর অনিলা খান আর সোনালি হতবাক, কারণ এই 4 বছরে নিঝুমকে দিয়ে কখনো সমর্পণকে ভাইয়া বলাতে পারেনি। নিঝুম সর্বদা স্যার বলেই সম্বোধন করত। কিন্তু আজ যখন নিজের কাছের মানুষটির এমন করুণ পরিণতি দেখল, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এই 4 বছরে নিঝুম সমর্পণকে নুহাসের থেকে আলাদা চোখে দেখেনি। নুহাস যেমন তার ভাই, সমর্পণও ঠিক তেমনই তার ভাই। তবে দুজনের মধ্যে বিস্তার ফারাক। নুহাস তার ছোট ছোট আবদারগুলোকে সবসময় পূরণ করত, তাকে ভালোবাসত, কিন্তু সময়ের ব্যবধানে তাদের ভিন্নগামী পথে অগ্রসর হয়েছে। এদিকে সমর্পণ তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে শিখিয়েছে। নিজের প্রয়োজনে নিজে পূরণ করার রাস্তা দেখিয়েছে, স্বনির্ভর হতে শিখিয়েছে। সেই সঙ্গে প্রতিটি পদে পদে আগলে রেখেছে। রক্তের সম্পর্ক সব সময় বড় হয় না। কিছু কিছু সময় রক্তের সম্পর্ককে ছাপিয়ে তৈরি হয় আরও একটি সম্পর্ক, আর সেটি হলো আত্মিক সম্পর্ক। সমর্পণের সঙ্গে তার আত্মিক সম্পর্ক, যা কখনো ছিন্ন হওয়ার নয়। সমর্পণ খুব সন্তর্পণে নিঝুমের মাথায় হাত বুলিয়ে দেয়। এক বাহুতে নিঝুমকে আঁকড়ে ধরে অন্য বাহুতে সোনালিকে আসতে ইশারা করলো। সোনালি যেন এটারই অপেক্ষায় ছিল। ভাইয়ের অনুমতি পেয়ে ঝাঁপিয়ে পড়ল তার বাহু ধরে। তুষিকে তখন অনিলা খান আগলে নিয়েছে। 2 বোনকে স্নেহ করার পর সমর্পণ অনিলা খানের দিকে ইঙ্গিত করে বলে, এত সহজে তোমাকে ছেড়ে দিচ্ছি না ফুপিমণি, আর কেঁদো না প্লিজ। অনিলা খান শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বলে, যেতে দিচ্ছে কে তোকে? আমাদের সকলের এত এত ভালোবাসা ফেলে কিভাবে যেতে পারতি তুই? নিঝুম হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। খেয়ে যেতে দিচ্ছে ভাইয়াকে। ভাইয়ারা চলে গেলে আমাকে কে দেখবে শুনি? তোর একটা ব্যবস্থা করবো পাগলি, যাতে করে আর তোকে একা একা কষ্ট পেতে না হয়। সোনালি মিটমিটিয়ে হাসল। ইহান, ইরা, ঈশান সকলেই সমর্পণের সঙ্গে টুকটাক কথাবার্তা বলল। শেষমেশ সমর্পণ তুষিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি দিল। তুষি ভেতরে থেকে নার্ভাস হওয়ায় খুব দ্রুতই ঘুমিয়ে পড়ল। ওদের এখন রেস্টের প্রয়োজন। অনিলা খানের অনুরোধে চৌধুরী পরিবার খান মঞ্জিলে আতিথেয়তা রক্ষা করতে গেল। সমর্পণকে রিলিজ দেওয়া মাত্রই তারাও বাড়িতে গিয়ে উঠল। ইহান এই কয়দিনে নিঝুমের সঙ্গে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু নিঝুম তা হতে দেয়নি। সে খুব সন্তর্পণে এড়িয়ে চলেছে ইহানকে, কিন্তু আজ আর তা পারল না। দুপুরে খাওয়া দাওয়ার পরে সকলে যখন নিজ নিজ ঘরে রেস্ট নিতে ব্যস্ত, ঠিক সেটারই ফায়দা লুটে নেয় ইহান। চুপি চুপি নিঝুমের ঘরে চলে যায়। কিন্তু নিঝুম একা নয়, তার সঙ্গে তুষিও আছে। তবে তুষি ঘুমে। ইহান বড় করে শ্বাস ফেলে ভেতরে অগ্রসর হলো। নিঝুম তখন ল্যাপটপে কিছু একটা করছে।
ইহান ধীরে সুস্থে গিয়ে নিঝুমের পাশে বসে পড়ল। নিঝুম এক পল তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। ইহানকে না দেখার ভান করে নিজের কাজে মন দিল। ইহান নিঝুমের এহানো কাণ্ডে বিরক্ত হয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। নিঝুম চরম রেগে গিয়ে ইহানের দিকে অগ্নিদৃষ্টই নিক্ষেপ করে, কিন্তু ইহান সেদিকে ভ্রুক্ষেপ না করে এক ঝটকায় নিঝুমকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। নিঝুম ছোটার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো, কিন্তু ইহান ছাড়ার পাত্র নয়। সে ঠোঁটের কোণে শয়তানির লেশ লাগিয়ে বলল, একবার ভুল করেছে, তবে বারবার একই ভুল করছে না। ছাড়ুন বলছি আমাকে। রাগলে তোমার বেশি মায়াবী লাগে বউ। বউ শব্দটি যেন নিঝুমের হৃদয় স্পর্শ করতে সক্ষম হলো। হৃৎপিণ্ডে দুরুম দুরুম শব্দে অস্থির হয়ে উঠল সে। এই মুহূর্তে তাকে মুক্তি পেতে হবে ইহানের থেকে, নয়তো দম বন্ধ করে মরতে হবে। ইহান নিঝুমের অস্থিরতা দ্বিগুণ করতে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এভাবেই সারা জীবন মরতে হবে তোমায়। প্রতিনিয়ত আমাকে তিলে তিলে মেরেছ, এবার আমার পালা। ভালোবাসায় বন্দিনী করে মারবো তোমায়, দম ফেলার জায়গা পাবে না। লজ্জায় মরতে মরতে মুখ লুকাবে আমার বক্ষ পিঞ্জরে। নিঝুম এক ঝটকায় ইহানকে দূরে ঠেলে দিল। ইহান বোধহয় জানতো এমনটাই হবে। সে বিছানায় হেলে পড়ল কিছুটা। নিঝুম রেগে মেগে তার দিকে তাকিয়ে আছে, তবে চেহারায় লজ্জার ছাপ স্পষ্ট। ইহান তা দেখে ঈষৎ হাসল। নিঝুম তেজস্বী কণ্ঠে বলল, মা বলেছে তাই এখানে আসা, নয়তো এই দৃষ্টিতে পা ফেলার ইচ্ছে এই নিঝুমের ছিল না। ইহান এবার সোজা হয়ে দাঁড়ালো। একদম নিঝুমের কাছাকাছি গিয়ে চোখে চোখ মিলিয়েই বলল, আর কত ঝুম, আমি যার পারছি না। এবার একটা বিহিত হতে হবে। হয় তুমি আমার হবে, নয়তো তোমার হাতই আমাকে শেষ করে দেবে। কী সব যাতা বলছেন? দেখুন, আমার এসব ভালো লাগছে না। আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আপনার সঙ্গে নতুন করে মায়া জড়াতে চাই না। প্লিজ ঝুম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমন চলতে থাকলে আমরা কেউ ভালো থাকবো না। অনেক তো হলো, এবার না অতীত ভুলে নিজেদের মতো করে গুছিয়ে সবটা শুরু করা যায়। ওদের কথার মধ্যে ঘরে প্রবেশ করে সমর্পণ আর অনিলা খান। নিঝুম কিছু বলতে নিয়ে আবারও ওদের দেখে চুপ হয়ে যায়। সমর্পণ এসে নিঝুমের কাঁধে হাত রাখে, বলে, দেখ বোন, এতদিন যা হয়েছে যেভাবে হয়েছে আমি মেনে নিয়েছি, কিন্তু এখন আমারও মনে হচ্ছে তোর অতীত ভুলে সবকিছু নতুন করে শুরু করা উচিত। ইহান তোকে সত্যি ভালোবাসি, ও ওর ভুলে যথাযথ শাস্তিও পেয়েছে, তবে এখন কেন দূরত্ব থাকবে? একে একে ওই ঘরে তখন ইরা, ঈশান, সোনালি সকলে প্রবেশ করে। অনিলা খান সহ সকলে নিঝুমকে অসম্ভব বোঝায়। ইহান ততক্ষণে সে স্থান ত্যাগ করেছে। নিঝুম খেয়াল করে ইহান কেমন নিস্তেজ হয়ে চলে গেছে। নিঝুম এবার নিজেকে নরম করে। সকলে জোড়াজোড়িতে আলতো হেসে সম্মতি জানায় তাদের পক্ষে। সকলে ভীষণ খুশি হয়, কিন্তু এই খুশির খবর শোনা যায় না কেবল ইহানের। তুষি এখনও বেঘরে ঘুমোচ্ছে, বাবার মতো ঘুম কাতুরে মেশে। রাতে ইহান বাড়ি ফিরে খুব লেট করে। সকলে ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। অনিলা খান জেগে থাকলেও বাহিরে আসলেন না, কারণ তিনি চাইছিলেন নিঝুম আসুক। নিঝুমও যে নির্ঘুম এখনও সে তা ভালো করেই জানে। ওনার ধারণা ঠিক প্রমাণ করে নিঝুম ঠিক বেরিয়ে এলো। ইহান তখন সিঁড়ি বেয়ে টালমাতাল পায়ে উপরে উঠছিল। কেমন উস্কো খুস্কো লাগছিল তাকে। নিঝুমের বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠল। সে ধীর পায়ে এসে ইহানের সামনে দাঁড়ায়। ইহান ততক্ষণে শেষ সিঁড়িটা অতিক্রম করে নিঝুমের মুখোমুখি পৌঁছে গেছে। দুজনেই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। ইহান ভেবেছে নিঝুম হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ইহানের অপলক দৃষ্টি উপেক্ষা করে নিঝুম বলে ওঠে, ফ্রেশ হয়ে খেতে আসুন। ইহান ধ্যান থেকে বেরিয়ে ফের শুধায়, হ্যাঁ, খেতে আসতে বলেছি, ওয়েট করছি। নিঝুম ইহানকে আর কিছু বলতে না দিয়ে ডাইনিংয়ে চলে যায়। ইহান হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার যেন বিশ্বাসই হচ্ছে না নিঝুম নিজে থেকে এসব করছে। ইহান রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নিঝুম ততক্ষণে খাবার গরম করে সার্ভ করে দিয়েছে। ইহান গুটি গুটি পায়ে চেয়ার টেনে বসে পড়ে। নিঝুমও বসে। ইহান দেখে নিঝুম নিজের জন্য খাবার নিচ্ছে। তার মানে নিঝুম এত রাত অবধি না খেয়েছিল। কিন্তু কেন? ইহানকে বসে থাকতে দেখে নিঝুম বলে, কি হলো, খাচ্ছেন না যে? খাচ্ছি তো। অতঃপর দুজনে খেতে আরম্ভ করে। ইহান খাওয়ার মাঝে নিঝুমকে বারংবার পরখ করছে, কিন্তু নিঝুম এক মনে খেয়েই চলেছে। খাওয়া শেষ করে নিঝুম টেবিলটা গুছিয়ে নিয়ে চলে যেতে নেয়। ইহান তখন সোফায় বসেছিল। নিঝুমকে যেতে দেখে সে ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করে, এত রাত অব্দি না খেয়েছিলে কেন? নিঝুম দাঁড়িয়ে পড়ে।
পেছন না ঘুরে উত্তর দেয়, আমার কিউট হ্যান্ডসাম পাগলাটে বরটার জন্য ওয়েট করছিলাম। কথাটা বলেই নিঝুম দৌড়ে চলে যায়। পেছনে ফেলে যায় আকাশ কৌতূহলী উচ্ছ্বাসিত মুখশ্রী। ইহান নিঝুমের এমন উত্তর আশা করেনি, তবে এমন উত্তর পেয়ে তার চেয়ে খুশি আর কেউ হয়নি। পরদিন সকালে ইহান বাড়িতে একজন অতিথি নিয়ে হাজির হয়। সকলকে লিভিং রুমে আসতে বলে। সকলে প্রথমে না চিনলেও পরে জানতে পারে এটা নিঝুমের মা। দীর্ঘ সময় পরে মায়ের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত নিঝুম বাচ্চামো করতে থাকে। স্বামী এবং ছেলের কুকর্মে তিনি ভীষণভাবে লজ্জিত। সকলের কাছে তাদের হয়ে কতবার যে ক্ষমা চাইল। অবশেষে সিদ্ধান্ত হলো সে এখন থেকে এই বাড়িতেই থাকবে। এ বাড়িতে একা একা থাকা থেকে কষ্ট পাবে অযথায়। মারিয়া মায়ানের অজস্র খুনের রেকর্ড আছে, সেই সঙ্গে সকল অপকর্ম তারা করে থাকে। সব দিক বিবেচনা করে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর আহসান সাহেবকে 14 বছর এবং নুহাসকে 20 বছরের সাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। লিভিং রুমে বৈঠক বসেছে। সমর্পণের সঙ্গে তাদের মায়ের কী সম্পর্ক এবং নিঝুমকে সমর্পণ কিভাবে পেল এটা জানতে। অবশেষে অনিলা খান মুখ খুললেন। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, সম্পন্ন হলো আমার একমাত্র ভাইয়ের ছেলে। ভাই অনেক বছর আগেই মারা যায়, আর ভাবি লন্ডনে থাকাকালীন সময়ে মারা যায়। সম্পন্ন পড়াশোনা শেষ করে আর্মি পদে জয়েন করে সেদিন দেশে ফিরছিল যেদিন নিঝুমের দুর্দশা শুরু হয়। নিঝুমকে ওরা একটা ইঞ্জেকশন পুশ করে রাস্তার সাইডে ফেলে রেখে গিয়েছিল। ওই ইঞ্জেকশনটা একবার শরীরে পুশ করলে সঠিক সময় ট্রিটমেন্ট না হলে মৃত্যু সুনিশ্চিত। ওরা ভেবেছিল এই রাতের বেলা কেউ নিঝুমকে বাঁচাতে আসবে না, এজন্য ফাঁকা রাস্তায় ফেলে রেখে যায়। কিন্তু ভাগ্যক্রমে সম্পন্ন ওই রাস্তা ধরেই সিলেট যাচ্ছিল। তারপর মাঝপথে সে নিঝুমকে পায়। সম্পন্নের সঙ্গে সোনালি তুষিও ছিল। তুষি তখন 1 মাসের নবজাতক শিশু। তুষির মা তুষিকে জন্ম দিতে গিয়ে অতিরিক্ত ব্লিডিংয়ের ফলে লন্ডনের হসপিটালে মারা যায়। সম্পন্ন সেই শোক সহ্য করতে না পেরে সোনালি আর তুষিকে নিয়ে এদেশে চলে আসে, কারণ ও দেশে ওর বউয়ের অনেক স্মৃতি জড়িয়ে। নিঝুমকে ওরা তখন হসপিটালে নিয়ে যায়। তারপর আমাকে সম্পন্ন ফোন করে। আমি তোদের সম্পন্নের বিষয়ে আগেই জানাইনি, ভেবেছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তারপর আমি ইহানকে শিক্ষা দেওয়ার জন্য নিঝুমকে আর বাড়িতে আনিনি, সম্পন্নের কাছে রেখে দেই। সম্পন্ন নিঝুমের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা শুনে ওকে আগলে রাখতে শুরু করে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। ব্যাস, পরেরটুকু তো তোমাদের জানাই আছে। সমর্পণের চোখে পানি। মৃত স্ত্রীর কথা মনে পড়লে সকলেরই চোখে পানি থাকা স্বাভাবিক। নিঝুম গিয়ে সমর্পণকে আশ্বস্ত করে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নিঝুম বলে সে কিছু বলতে চায়। সকলে তার কথা শোনার জন্য প্রস্তুত। নিঝুম গলা ছেড়ে নিয়ে বলে, আসলে ইরা আর নিহান ওরা তো কম কষ্ট পায়নি। আমার মনে হয় এবার ওদেরকেও একই সুতায় বেঁধে দেওয়া উচিত। সকলেই নিঝুমের এই কথায় সম্মতি দেয়। এদিকে ইরা লজ্জায় মাথা নুইয়ে ফেলে। নিঝুম আবারও বলে, আরও একটা কথা, এখানে আরও একটা লাভ বাইট রয়েছে যারা নিজেদের কথা কখনোই নিজেরা বলে উঠতে পারেনি। সকলেই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে কারা সেটা জানার জন্য। নিঝুম তখন এক নিঃশ্বাসে বলে দেয়, তারা হলো ঈশান আর সোনালি। নিঝুমের এহেন কথায় সকলে চমকে ওঠে, সেই সঙ্গে ঈশান সোনালিও। কারণ নিঝুম কেন এখনও এই কথা তো তারা নিজেরাও খোলাখুলিভাবে কেউ কাউকে বলেনি। তাহলে নিঝুম কি করে জানলো? নিঝুম তখন ওদের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, আমি সোনালির ডায়েরি পড়েছি, জানি এটা অন্যায়, তবুও কৌতূহল দমাতে পারিনি, অগোচরে পড়ে ফেলেছি। ভাগ্যিস পড়েছি, নয়তো এত বড় খবর তো জানতেই পারতাম না। সকলে অবাক হলেও পরে বেশ খুশি হয়। ইরা আর সোনালির মাস্টার্স কমপ্লিট হয়ে গেলেই ধুমধাম করে দুই জুটির বিয়েটা দিয়ে দেওয়া হবে। সমর্পণ চেয়েছিল তার সিলেটের বাড়িতে ফিরে যেতে, কিন্তু নিঝুমের জন্য তা সম্ভব হয়নি। নিঝুমের এক কথা, সে তার ভাইকে কিছুতেই একা থাকতে দেবে না, সকলে মিলেমিশে একসাথে নিচেই থাকবে। গাড়ি করে পুরো শহর ঘুরছে নিঝুম আর ইহান। তুষিকেও আনতে চেয়েছিল, কিন্তু বাড়ির কেউ আনতে দেয়নি। সকলে মনে করেছে ওদের এখন একটু প্রাইভেসি দরকার। গাড়ি এসে থামে সেই লেকের পাড়ে।
4 বছর আগে যেখানে বেড়াতে এসে তাদের চরম বিপদের মুখে পড়তে হয়েছিল। এই জায়গা দেখে নিঝুম বেশ অবাক হয়, কিন্তু কিছু বলে না। চুপচাপ ইহানের সঙ্গে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে। হঠাৎ নিঝুমের পায়ের সঙ্গে কিছু একটা দেখে সে পড়ে যেতে নেয়। ইহান সেই মুহূর্তে তার কোমর জড়িয়ে নেয়। তৎক্ষণাৎ চারপাশ থেকে অজস্র ফুলের পাপড়ি তাদের মাথার উপর দিয়ে পড়তে থাকে। নিঝুম চোখ বন্ধ করে নেয়। এ কেমন অনুভূতি, এ কেমন পরিবেশ, সব কিছুই স্বপ্নের মতন। ইহান নিঝুমকে সোজা করে নিয়ে সামনে হাঁটতে থাকে। সামনে ফুলের পাপড়ি দিয়ে বড় লাভ শেপ তৈরি করা, তার মধ্যে লেখা ঝুম প্লাস ইহান। তারপর কিছু দূরে একটা সজ্জিত টেবিলে কেকের আয়োজন করা। নিঝুমকে কেকের কাছে নিয়ে যায় ইহান। কেকের উপর ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা নতুন জীবনে স্বাগতম বিবিজান। লেখাতে দেখে নিঝুমের চোখ পেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে এই জল আনন্দের। ইহান নিঝুমের চিবুক তুলে ধরে খুব সন্তর্পণে সেই জলটুকু মুছিয়ে দিল। মাথা নেড়ে ইশারা করলো আর যাতে না কাঁদে। অতঃপর দুজনে কেকটা কাটলো। কেক কাটার সঙ্গে সঙ্গে আকাশে রং বেরঙের আতশবাজির সশব্দে ভেসে ওঠে। নিঝুম সেদিকে তাকিয়ে আরও অবাক হয়ে যায়। আতশবাজির রঙের মধ্যে লেখা ভাসছে ভালোবাসি বিবিজান। নিঝুম খুশিতে ইহানকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আবারও। ইহানও নিঝুমকে জড়িয়ে নেয়, উপভোগ করে দুজনে কিছু ভালোবাসার মুহূর্ত। আজ যেন সব আধার কেটে গিয়ে আলোয় ঝলমলিয়ে উঠল ওদের জীবন। শত প্রতীক্ষার পর এই এক অন্তিম আনন্দের ছটাক। লেকের পানিতে পা ভিজিয়ে ইহানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিঝুম। সহসা সে চোখ বন্ধ অবস্থায় ছন্দ কেটে উঠল, খাঁচার গায়ে বৃষ্টি ফোঁটা, শূন্যতা আর আসবে না, পূর্ণতার রঙিন খামে তুমি আমি দুজনা।